আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। বিশ্বের কোনো কেন্দ্রীয় ব্যাংকেই সাংবাদিকরা ঢুকতে পারে না। ওয়েবসাইটে সব তথ্য থাকায় বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢোকার দরকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি। এদিকে চট্টগ্রামে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে বিএনপির মাথা খারাপ। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশে গণতন্ত্রের কোনো ঘাটতি নেই। অস্তিত্ব জানান দিতেই বিএনপি গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণ কর্মসূচিতে নেমে এসেছে। তারা আছে এটা বোঝানোর জন্য শেষ পর্যন্ত গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে আসতে হলো। বিশ্বের কোনো কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকরা ঢুকতে পারে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ওয়েবসাইটে সব তথ্য দেয়া থাকায় বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢোকার দরকার নেই। পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে বাদে? কোন দেশে? ভারতের সেন্ট্রাল ব্যাংকে কি, ফেডারেল ব্যাংকে কি ঢুকতে পারছে কেউ? কেন ঢুকবে? সব ওয়েবসাইটে আছে। আপনার জানবার বিষয়, আপনি ভিতরে ঢুকবেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রের সাথে সরকারের সম্পর্ক উন্নয়নে বিএনপির মাথা খারাপ। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আমাদের অত্যন্ত চমৎকার। আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই কাজ করছি। এই জন্যই বিএনপির মাথাটা বেশি খারাপ। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে ধানমন্ডির ৩২ পর্যন্ত আনন্দ শোভাযাত্রা করে স্বেচ্ছাসেবক লীগ। এই সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, গণতন্ত্রের বীজ বপনের মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। আওয়ামী লীগের চেহারা দেখে বোঝা যায় বাংলাদেশ ব্যাংকে আবারও চুরির ঘটনা ঘটেছে। এমন মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় ওবায়দুল কাদেরের কাছে জানতে চেয়েছেন, বাংলাদেশ ব্যাংক নিষিদ্ধ পল্লী কিনা। শুধু বাংলাদেশ ব্যাংক নয়, যেসব প্রতিষ্ঠানে চুরি হচ্ছে সেসব প্রতিষ্ঠানের তথ্য জনগণের কাছ থেকে আড়াল করতেই সাংবাদিক বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে জিয়া মঞ্চের ঢাকা বিভাগীয় সম্মেলনে যোগ দিয়ে বিএনপি নেতারা সরকারের লুটপাটে দেশের অর্থনীতির করুণ চিত্র তুলে ধরেন। সামগ্রিকভাবে অর্থনীতির মেরুদণ্ডের উপরে আঘাত পড়ে গেছে। এ সময় গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ করেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো টাকা লুট করে পাচার করছে আওয়ামী লীগ। এই যে এইবারও যে একটা হ্যাক হয়েছে, যদি হয়ে থাকে সত্য কথা, ভারত থেকে বলা হয়েছে, তো হ্যাক একটা হয়েছে, এটা বোঝা যায়, তো চেহারাটা বোঝা যায়। তাহলে এই যে লোকটা, এই লোকটা জানে বলেই তো বাংলাদেশের পত্রিকা আসছে না। এই জন্যই তারা বলছে সাংবাদিকদের ওখানে যেতে দিচ্ছে না, হয়তো ওটা নিষিদ্ধ পল্লী গণনা করতে। এদিকে রাজধানীর মগবাজারে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অলি বলেন, সরকারের লুটপাটে টাকার মান ২ বছর ধরে কমছে। ব্যাংকগুলোতে দেখা দিচ্ছে টাকার গরমিল। অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, বিচার ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে সকল জায়গায় তারা ফেল হয়েছে। টাকা লুটপাট হচ্ছে, সুতরাং তাদের পক্ষে সরকার পরিচালনা করা সম্ভব না। দেশকে রক্ষায় বিএনপির নেতৃত্বে নতুন কর্মসূচি আসছে জানিয়ে জনগণকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান কর্নেল অলি আহমেদ। আপনারা ঐক্যবদ্ধ হন। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষেধ করা হয়েছে, এটা মিথ্যা প্রচার। আমরা তথ্য দেওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর খুরশিদ আলম। দুপুরে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনে রংপুর বিভাগে গ্রাহক সচেতনতা সপ্তাহ ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি বলেন, অনেকে না জেনে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে। তথ্য দেওয়ার জন্য ব্যাংকে ৩ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এরপরও না হলে ৩ জন ডেপুটি গভর্নর রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন খুরশিদ আলম। বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের নিষেধ কে বললো ভাই? বাংলাদেশ ব্যাংকের ৩ জন মুখপাত্র আমরা নিয়োগ দিয়েছি। আপনার তো তথ্য দরকার,
তথ্যর দরকার হলে আপনি তথ্যের জন্য 100 বার যাবেন। আমরা 3 জন মুখপাত্র দিয়েছি, সেখানে চা বিস্কুট দশার ব্যবস্থা সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে। তাহলে আপনার তথ্যের জন্য ওনার কাছে যাবেন, উনি যদি আপনাকে স্যাটিসফাই না করতে পারেন, তাও বলা আছে 4 জন ডেপুটি গভর্নর আছে, আমরা আপনাকে উত্তর দিব। স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে। গতকাল থেকে ডিমের হালি 60 টাকা, আজ মরিচের ডাবল সেঞ্চুরি। প্রতিদিন কোনো না কোনো পণ্যের আকাশ ছোঁয়া দাম। মাছ, মাংস, ডিম, সবজি, মশলা সহ প্রায় সব পণ্যের বাড়তি দামে নাভিশ্বাস অবস্থা নিম্ন আর মধ্যবিত্তদের। খুচরা ব্যবসায়ীরা বলছে আড়তদারদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে বলে বাড়াতে হচ্ছে তাদেরকেও। সাদিয়া কানিজের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাজারে সরবরাহ ঘাটতি না থাকলেও নানা অজুহাতে বাড়ানো হচ্ছে দ্রব্যমূল্য, কোনোভাবেই যেন লাগাম টানা যাচ্ছে না। বেশিরভাগ নিত্যপণ্যই এখন সাধারণের নাগালের বাইরে। দেয়ালে পিঠ থেকে যাওয়ার জোগাড় নিম্ন আর মধ্যবিত্তের। বর্ষা শুরুর আগেই কাঁচামরিচ, পেঁপে, বেগুন সহ বেশ কিছু সবজির দাম যেন আকাশ ছুঁয়েছে। কাঁচামরিচ এখন 3 দিনে খালি বাড়বে, কারণ যেহেতু বর্ষা পড়ছে, এখন মনে করেন না 150, 160, 180 পাইকারি, তাতে আমরা খুচরা 200 টাকা কেজি বিক্রি করতে হবে। এই বাজারের দাম বেশি, সব জিনিসের তরকারির দাম বেশি। আমরা যে সীমিত বেতন পাই, বেতন আমাদের তো খুব অসুবিধা হচ্ছে আসলে। পেঁপে হলো এই সময় দামটা বেশি থাকে, তুলনামূলক এবারকার বেশি, তার মানে এখন পেঁপের সিজন না। ভারত থেকে পেঁয়াজ আমদানি হলেও সুফল পাচ্ছে না ক্রেতারা। দাম না কমে গেল সপ্তাহের চেয়ে কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 টাকায়। বেড়েছে আদা রসুনের দামও। অনেক কষ্ট হচ্ছে, যারা মধ্যবিত্ত আয়ের লোক ওদের খুব কষ্ট হচ্ছে। মাছের বাজারেও স্বস্তি নেই, বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। কয়েক গুণ বেড়েছে নদীর মাছের দাম। হঠাৎ করে নিয়ন্ত্রণহীন ডিম মুরগির বাজার। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। 35 থেকে 40 টাকা হালির ডিম এখন 50 থেকে 60 টাকা। মুরগি সরবরাহ হচ্ছে না, মুরগি মারা যাচ্ছে, তার কারণে আর কি মুরগি আদানের দাম বেশি। গরিবের লেগে সমস্যা না, সব জিনিসের দাম বাড়তে আছে। গরমের কারণে খামারে মাল নাই, মাল ক্রাইসিস হয়ে গেছে, মাল মারা গেছে, যার কারণে বাচ্চার দাম বেশি, এই কারণে খামারে মাল উৎপাদন করে নেই, এই কারণে মনে ক্রাইসিস হয়ে গেছে। রুই কাতল যেটা মনে করেন 280, 300 বিক্রি, সেটা মনে হয় এই দাম আছে 270-80 টাকা কিনতে পারে। 1 কেজি 1.5 কেজি না 250 টাকা মনে হয়। মানুষ সব জিনিসের দাম বেশি, আমরা কম আয়ের নিম্ন মানুষ। ডলার সংকটের অজুহাতে কুরবানি ঈদের অনেক আগেই বাড়ানো হয়েছে সব ধরনের মশলার দাম। ভোক্তাদের অভিযোগ, নৈরাজ্যকর বাজার পরিস্থিতিতে চাহিদার অর্ধেক পণ্য কিনেই ফিরতে হচ্ছে তাদের। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। নারী ক্রীড়াবিদদের ধর্ষণ ও শারীরিক নিপীড়ন, অপ্রাপ্তবয়স্ক ক্রীড়াবিদদের সঙ্গে অনৈতিক কার্যকলাপ, গর্ভবতী হয়ে পড়লে গর্ভপাত করানোর মতো ভয়ঙ্কর কাজও করাতেন বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটন। আর তার সহযোগী ছিলেন আরেক নারী ক্রীড়াবিদ। সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে জানায় র্যাব। বিস্তারিত এয়ার বাদলের রিপোর্টে। জুজুৎসু শেখানোর নামে বছরের পর বছর নারী শিক্ষার্থীদের ধর্ষণের বিষয়টি সম্প্রতি গণমাধ্যমে ভাসছিল। এ ঘটনায় এক ধর্ষিতা নারী মামলা করেন বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম নিউটন ও তার নারী সহযোগীর বিরুদ্ধে। তৎপর হয় র্যাব। রফিকুল ইসলাম নিউটন ও তার সহযোগী নারীকে রাজধানীর মিরপুর শাহালী এলাকা থেকে গ্রেপ্তার করে। অভিযুক্ত রফিকুল ইসলাম নিউটন রাজধানীর মিরপুর পল্লবীর মৃত রজব আলীর ছেলে। আজকের এই মিডিয়া ব্রিফিংয়ে আপনাদের দীর্ঘদিন ধরে নারী শিক্ষার্থীদের তিনি ধর্ষণ করে আসছিলেন বলে জানায় র্যাব। যে দরিদ্রতা, অসহায়ত্ব এবং অন্যদিকে ক্রীড়াবিদ হওয়ার যে স্বপ্ন এবং ভালো চাকরির প্রলোভন ইত্যাদিকে পুঁজি করে অসহায় নারীদেরকে সে ব্যবহার করত, বিভিন্ন সময় সে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। শুধু তাই নয়, এই অ্যাসোসিয়েশনের যে ক্রীড়াবিদরা ছিলেন তাদের অধিকাংশই নারী ক্রীড়াবিদ, যেখানে সে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করত, যেখানে তিনি ছিলেন একজন অভিভাবকের মতন, কিন্তু সেই অভিভাবকের দায়িত্ব সে পালন না করে রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করেছেন। ধর্ষণের শিকার অন্য নারীরা সাহস করে এগিয়ে এলে র্যাব সহযোগিতা করবে বলে জানান এই কর্মকর্তা। তিনি দীর্ঘদিন নারী নির্যাতন করেছেন। শুধু তাই নয়, ক্রীড়াবিদরা যখন অনুশীলনের পূর্বে তাদের চেঞ্জিং রুম অর্থাৎ পোশাক পরিবর্তনের রুমে গমন করতেন, তখন এই ঘৃণিত ব্যক্তি তাদের বিভিন্ন ছবি, নগ্ন ছবি
তিনি মোবাইলে সংরক্ষণ করতেন এবং পরবর্তীতে এই ছবিগুলো দেখিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন তিনি। শুধু তাই নয়, একজন অপ্রাপ্ত বয়স্ক ক্রীড়াবিদকে ধর্ষণের মাধ্যমে গর্ভবতী করার এবং পরবর্তীতে গর্ভপাত করানোর মতন জঘন্য কাজেও তিনি জড়িত ছিলেন। ভুক্তভোগীদের কেউ হুমকি দিলে তা র্যাবকে জানানোর পরামর্শ দেন সংস্থার আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। একজন নারী যে প্রতিবাদী হয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছেন তাকেও সাবাসী জানাই, কারণ প্রতিবাদ যদি না করতেন তবে আজকে সমাজের সামনে এই মানুষের, এই ব্যক্তির, ঘৃণিত ব্যক্তির মুখোশ উন্মোচিত হতো না। একাধিক নারীর সাথে তার সম্পর্ক ছিল। AR বাদল, RTV, ঢাকা। 3 জেলায় বজ্রপাতে 7 জন নিহত হয়েছেন, এর মধ্যে নরসিংদীতেই প্রাণ গেছে 4 জনের। দুর্যোগ বিশেষজ্ঞ মোহাম্মদ মনসুরুল হক বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে এবছর বজ্রপাত বাড়বে, বাঁচতে সচেতনতার বিকল্প নেই। এদিকে সকালে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমেছে। আবহাওয়া অফিস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। তীব্র দাবদাহে অতিষ্ঠ জীবন, কয়েক দশকের রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ সর্বোচ্চে উঠেছে, যার অন্যতম কারণ অপরিকল্পিত নগরায়ন আর বৃক্ষনিধন। উন্নত বিশ্বের অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড নিঃসরণের ফলে ক্ষতির মুখে পড়ছে বাংলাদেশের মতো দেশগুলো। গ্লোবাল ওয়ার্মিং এর কিন্তু আমরা সাফারার, দায়ী দেশগুলো কিন্তু বেসিক্যালি উন্নত দেশগুলো, আমি একটু আগে বলেছি। সো এই জায়গাটা থেকে বাংলাদেশের আসলে করণীয়, প্রকৃতি যেভাবে স্বাভাবিক নিয়ম প্রকৃতির, ওটাকে ওই স্বাভাবিক নিয়মই তাকে রাখতে হবে। সকালে রাজধানীতে অল্প বৃষ্টি হলেও তাপমাত্রা কিছুটা কমেছে, তবে অনেক জেলায় এখনো বইছে তাপপ্রবাহ, এতে বিপাকে কর্মজীবী মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের 6 বিভাগের অনেক জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর এবং বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টিসহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 48 ঘন্টার জন্য আমরা হিট অ্যালার্ট একটা দিয়েছিলাম। তো আজকে সারা দেশে কম বেশি বৃষ্টি হওয়ার কারণে অনেক জায়গা থেকেই এই তাপপ্রবাহটা প্রশমিত হওয়ার সম্ভাবনা আছে, তবে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় হয়তোবা তাপপ্রবাহটা থাকতে পারে। এদিকে টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে 2 ধান কাটা শ্রমিক ও নরসিংদীতে 4 জন সহ সারা দেশে 7 জন নিহত হয়েছে। জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে এবার বজ্রপাত আরও বাড়বে বলে শঙ্কা এই বিশেষজ্ঞের। 2024 সালে কিন্তু অতি তাপমাত্রা অনেক, তীব্র তাপদাহ যেটা, এটা কিন্তু আমরা দেখেছি এই গত কিছুদিন আগে এপ্রিল মাসে হয়েছে। সো এটার প্রভাব কিন্তু বজ্রপাতে যাবে। বিশেষ করে 2024 সালে অনেক বেশি বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য মানুষকে অনেক বেশি সতর্কতার সাথেই এই বজ্রপাতগুলো মোকাবিলা করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, এমন দুর্যোগ থেকে বাঁচতে বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যায় জোর দিতে হবে। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। উপজেলা নির্বাচনে কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ করলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান। সকালে ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, কেউ পেশি শক্তি ব্যবহার করলে 1 বিন্দুও ছাড় দেওয়া হবে না। এছাড়া কোনো কেন্দ্রে একটি জাল ভোট পড়লেও সেটি বন্ধ করে দেবার হুঁশিয়ারি দেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা শুধু চেষ্টা চালাচ্ছি না, আমাদের যে প্রশাসন আছে, আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাদের যে ভোট গ্রহণ কর্মকর্তা আছে, আমাদের যে ইলেকশন কর্মকর্তারা আছে, তারা আন্তরিকভাবে পেশাদারিত্বের সাথে, দায়িত্বশীলতার সাথে তারা কাজ করে এবং নিশ্চিত করেছে একটা ভালো ভোট। কোনো ছাড় নাই, কোনো প্রভাব মুক্ত হবে, কোনো প্রভাব আমরা বরদাস্ত করব না।
নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম দীপু। শুক্রবার রাতে নির্বাচনী জনসভায় তিনি বলেন, জয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করে যাবেন তিনি। সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি জসিম উদ্দিন উন্নয়নের জন্য দীপুকে ভোট দেওয়ার আহ্বান জানান। জনসভায় বিপুল সংখ্যক ভোটার অংশ নেয়। নোয়াখালী প্রতিনিধি জাহাঙ্গীর পাটোয়ারির তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। সবাইকে ওদিকে সতর্ক থাকতে হবে। জমে উঠেছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের নির্বাচনী প্রচার। নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নজরপুর টুঙ্কু আব্দুল রহমান মেমোরিয়াল একাডেমি মাঠে নির্বাচনী জনসভা করেন আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল আলম দীপু। সভায় সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি জসিম উদ্দিন বলেন, রাজনীতিতে ইনকামের কোনো সোর্স নেই। রাজনীতি শুধু মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নের জন্য। রাজনীতিটা আমরা কেন করি? রাজনীতিটা করি কিন্তু মানুষের কল্যাণের জন্য এবং এলাকার উন্নয়নের জন্য, এই তো, এছাড়া তো আর কিছু নাই। আমাদের পলিটিক্স করে কোনো ইনকাম করা যায় না, নিজের ব্যবসা বাণিজ্য করেই কিন্তু আপনাকে চলতে হয়। বেঙ্গল গ্রুপের পরিচালক শামসুল আলম সুমন বলেন, আনারস মার্কার প্রার্থী নির্বাচিত হলে জনগণের উন্নয়ন হবে। সবাই আপনারা ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ আমরা আনারস মার্কা 21 তারিখ, আর বেশি দিন নাই, হাতে 3 দিন আছে। সেনবাগের উন্নতি হবে, 4 নম্বর কাদরা ইউনিয়নের হবে। কারণ চেয়ারম্যান সাহেব বলছে যে টিপু বাইরে বানাইলে ওনারই লাভ হবে, এটা উনি ঠিক বলছে। এবং ওনার কেন বলছে? আপনাদের জন্য বলছে, কারণ আপনাদের উন্নতি হবে, জনগণ উন্নতি হবে। এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছে ভোট ও দোয়া চান চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম দীপু। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আমরা সবাই আনারসের পক্ষে আছি। আমি সাইফুল আলম দীপু, আমি আনারস মনোনীত। আনারসের পক্ষে ভোট করেন, আমি আসি থাকবো। নির্বাচনী জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আগামী 21 মে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ধাপের এই উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কা জিতবে বলে আশাবাদী সাইফুল আলম দীপুর সমর্থকরা। মৌসুমী রহমান, RTV। মোবাইল আর্থিক সেবা নগদের কাছ থেকে কোনো বিনিয়োগ ছাড়াই 14 কোটি টাকার বেশি রাজস্ব পেয়েছে সরকার, জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি। আগে সচিবালয়ে 2023 সালের আয় থেকে ডাক অধিদপ্তরকে 5,51,37,558 টাকার রাজস্বের চেক হস্তান্তর করেন নগদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তানভীর এম ইসুক। আমাদের মন্ত্রণালয় আজকে আমরা এই অর্থ বছরেও আমরা নগদের কাছে আমরা প্রায় 5.5 কোটি টাকা পেয়েছি এবং সর্বমোট প্রায় 14 কোটি টাকার বেশি কিন্তু কোনো বিনিয়োগ না করেই আমাদের শুধু ইনফ্রাস্ট্রাকচার এবং আমাদের পলিসি সাপোর্ট দিয়ে আমরা আয়ের পথ তৈরি করতে পেরেছি। রাশিয়ার পর এবার ইউক্রেনও মেনে নিতে আগ্রহী চীনের শান্তি প্রস্তাব। ইউক্রেনের খার্কিভে রাশিয়ার হামলার তীব্রতা বাড়ার পর আগামী মাসে এই শান্তি প্রস্তাব আয়োজন করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অনুরোধ জানান দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংবাদ মাধ্যম CNN এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার জন্য জেলেনস্কিকে ফোন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর আগেও এ যুদ্ধ বন্ধে কাজ করেছিল চীন। সেই সময়ও ইউক্রেন রাশিয়া দুই দেশই যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় রাজি হয়েছিল। যুক্তরাষ্ট্রের বাধার কারণে সেই সময় শান্তি আলোচনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি দেশটির পক্ষে। 3 দিন ট্যুরিস্ট ভিসায় ভারত ভ্রমণ করতে পারবে না বাংলাদেশিরা। বেনাপোল বন্দরের কর্মকর্তা রেজাউল করিম জানান, 17 মে থেকে 20 মে পর্যন্ত পশ্চিমবঙ্গের ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ সহ ট্যুরিস্ট ভিসায় দেশটিতে যাতায়াত বন্ধ রাখা হয়েছে। তবে শুধু ভারতীয় পাসপোর্টধারী ও মেডিকেল ভিসায় শর্ত সাপেক্ষে ভারত প্রবেশ করতে পারবে বাংলাদেশিরা। 21 মে থেকে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। অন্যদিকে অনুপ্রবেশ বন্ধ করতে দেশটির সীমান্তরক্ষী বাহিনী BSF এর টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বিভাগ। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে শুক্রবার রাতে বিদেশি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অন্তত 28 জন আহত হয়েছে। এতে আতঙ্কে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের বিদেশি শিক্ষার্থীরা। দেশটির স্থানীয় মিডিয়ার এক প্রতিবেদনে জানা যায়, একটি হোস্টেলে গেল
13 মে বিদেশি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই পরিস্থিতি উত্তাল হতে শুরু করে। ঘটনার পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এছাড়া পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্বকাপে লিটনের ফর্ম নিয়ে চিন্তিত বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে বাংলাদেশের সব ম্যাচে জয়ের আশা করেছেন যুব ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান। সব ম্যাচ না জিতলেও দল অন্তত ভালো খেলুক, সেটি চান বিসিবি সভাপতি। শনিবার বিকেলে মিরপুরে জাতীয় যোগব্যায়াম চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটি বলেন তিনি। এছাড়া বিশ্বকাপ দলে কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না বলেও এ সময় মন্তব্য করেন পাপন। আমাদের প্ল্যান অনুযায়ী যে টিম গেছে তারা ফিট থাকলে দিস ইজ গোয়িং টু বি দ্য স্কোয়াড বলে আমার ধারণা। ভালো প্লেয়ার রেখে আমরা কম্পারেটিভলি কম ভালো প্লেয়ার নিয়ে গেছি এটা কেউ বলতে পারবে না। দ্যাটস অ্যাবসার্ড, কারণ প্রত্যেকেই পারফর্মার। হ্যাঁ, অনেকের ফর্ম নাই, এইটা একটা সমস্যা। লিটন ফর্মে নাই, এখন ফর্মে নাই থাকতে পারে, কাজে সেই জায়গায় দোয়া করতে পারি যে যেন ফর্মে ফেরত আসে। এবার ফুটবল। 3 ম্যাচ হাতে রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার শিরোপা বুঝে পেল বসুন্ধরা কিংস। তার আগে পুলিশ এফসির বিপক্ষে 2-2 গোলে ড্র করে অস্কার ব্রুজনের শিষ্যরা। কিংস অ্যারেনায় খেলার 43 মিনিটে ডরিয়ালটনের ক্রস থেকে এমফোন উদর গোলে লিড পায় বসুন্ধরা কিংস। 49 মিনিটে বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী মাহাদি ইউসুফ খানের গোলে সমতায় ফেরে পুলিশ। 70 মিনিটে এডওয়ার্ড মারিওর গোলে 2-1 ব্যবধানে এগিয়ে যায় পুলিশ, কিন্তু 1 মিনিটের মধ্যে বসুন্ধরাকে সমতায় ফিরিয়ে পয়েন্ট ভাগাভাগিতে খেলা নিষ্পত্তি করেন ডরিয়ালটন। খেলা শেষে কিংসের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।